তো আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের ইন্টেলেকচুয়ালরা সবসময় বিদেশের উপর একটা দোষ দেওয়ার প্রবণতা আছেই সবসময়, বিশেষ করে মুসলিম দেশগুলোর একটা প্রবণতা আছেই। আমেরিকা এই করাচ্ছে, আমেরিকা সে করাচ্ছে, আমেরিকা তে করাচ্ছে, অথবা ব্রিটিশ সাম্রাজ্যবাদ, আমেরিকান সাম্রাজ্যবাদ। আমি বুঝি না যে বাংলাদেশের জিনিসটা তো তাদের নিজেদের সরকার নিজেরাই নিয়ন্ত্রণ করা উচিত, বা তারাই করে থাকেন। কখনো সখনো বিদেশ কিছু পরামর্শ দিতে পারে, সেটা না শুনলেই তো হয়, অথবা শুনলে হয়, দ্যাটস সামথিং দে ডিসাইড। এটা বাইরের উপরে দোষ দেওয়া দায়িত্বটা এড়াতে যাচ্ছেন কেন? দুটো কারণ হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে যে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী তাদের 90% বেশি সবই তারা কমিউনিস্ট অথবা বামপন্থী কমিউনিস্ট যাকে বলে। বিভিন্ন সময় যেহেতু এখন কমিউনিজম নেই এবং সেই পুরনো রাগটা পুঁজিবাদের উপরে, স্পেশালি পশ্চিমের উপরে তাদের যে একটা জন্মগত রাগ সেটা রয়ে গেছে। আর আরেকটা বাস্তবতা হলো যে এটা এই কথা সত্যি যে বিশ্ব অর্থনীতি এখন যেভাবে এগোচ্ছে, যেভাবে স্ট্রাকচার, সেখানে বিশ্বব্যাংক বা IMF এর সম্মতি ছাড়া একটা দেশের ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি কোনো মতেই এগিয়ে চালানো সম্ভব নয়। এবং আমরা সবাই জানি যে বিশ্ব ব্যাংক এবং IMF এই দুটো নিয়ন্ত্রণ করে। আমার মনে হয় আমরা একটু বাইরে চলে যাচ্ছি, শিক্ষকদের বিষয়ের মধ্যে আমরা থাকতে চেয়েছিলাম, ওগুলো না আমি জটিল আলোচনার মধ্যে চলে যাবো ব্যক্তিগতভাবে। তা আপনি কি তাহলে শিক্ষকদের যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা কতটুকু জাস্টিফাইড করেন? তারা আবার হুমকি দিচ্ছে যে আন্দোলন হবে, তাদের শিক্ষকদের বিরুদ্ধে যে আইনগুলো, যে বিচারগুলো এটা তুলে নিতে হবে, মামলাগুলো আরো কিছু আছে তুলে নিতে হবে। তো ওরা চাচ্ছেন যে শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটু আইনের বা কোর্টের উঠতে রাখা একটা প্রবণতা। এটা কি মনে করেন আপনি? আমার তো ভালো ছেলে পেলে শিক্ষক, তাদের আইন তাদের উপর প্রয়োগ না করলে কি হয়? ভালো, হ্যাঁ এটা সত্যি কথা। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা তাদের নিজের মেধার যোগ্যতায়, যারা শিক্ষকতাতে চান্স পেয়েছেন তারাও তাদের নিজের যোগ্যতায়, সেটা বড় কথা নয়। এখন নিজে বড় বলে অন্যকে তুচ্ছ করা বা তারা যেহেতু শিক্ষিত লোক, কোর্ট তাদের উপর একটু ঝামেলা না করলেই হয়, কোর্টের অধীন তারা না থাকে, তাহলে তো আমি বলবো যে তাহলে দেশ থেকে কোর্ট উঠিয়ে দেওয়া হোক, দেশ থেকে আইনের শাসন লুপ্ত করে দেওয়া হোক। এখন ঢাকা ভার্সিটিকে ধরা হোক যে আপনি মনে করেন যে সরকার আসলে আন্দোলন ভয় পেয়েছে, ভয় পেয়ে আন্দোলনের জন্য সন্তুষ্ট হয়ে তারা এই শিক্ষকদের ছেড়ে দিয়েছে বা প্রেসিডেন্ট ক্ষমা করে দিয়েছে, অথবা ছাত্ররা কোন আন্দোলনে যাবে যাতে সরকারের কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে সেটা এড়াইতে চেষ্টা করছে? আমি আশঙ্কা করি যে এটাই হয়তো সত্যি আর কি, বৃহত্তর আন্দোলন ঠেকানোর জন্য। আর তাছাড়া তো এই সরকারের পেছনে আওয়ামী লীগ এবং বিএনপি দুজনে লেগেই রয়েছে, যেহেতু হাসিনা খালেদা দুজনই জেলে বন্দী, ঠিক না? তো তাই এই যে একটা ভবিষ্যতে কোন একটা সমস্যাটা কি, সরকার থেকে যদি বিশ্ববিদ্যালয় মোর পাওয়ারফুল হয়, শিক্ষকরা মোর পাওয়ারফুল হয়, তাহলে সরকার তো একটু মাথা নত করতেই হবে। তাহলে এটার সলিউশন কি? এটা তো আমি ঠিক মনে করি না যে কোনো যুক্তিতে আর কি, যুক্তির ব্যাপার না, শক্তির ব্যাপার। আমার শক্তি আছে, আমি আন্দোলন করবো। তাহলে যদি শক্তিকে প্রাধান্য দেওয়া হয় তাহলে তো গণতন্ত্র, মানবাধিকার, কি বলে মুক্ত বাক স্বাধীনতা, এগুলোর কোনো মানে থাকে না, জঙ্গল রাজ তৈরি হয়ে যেতে থাকে আর কি। তো বাংলাদেশে তাহলে গণতন্ত্রের জন্য আমরা কেন আন্দোলন করি, কেন মায়া কান্না করি? আপনার ওপিনিয়ন কি? আপনার ওপিনিয়ন হলো যে বিচারটা হয়েছিল 2 বছর কি 2.5 বছর সাজা হয়েছিল, তাদের কোর্টে থাকতে হইতো, সাজা দিতে হইতো। অবশ্যই যাদের জেলে কাটানো উচিত ছিল। এবং এই কাজটা করে কি, যে যারা কনভিক্টেড টিচার আর স্টুডেন্টদের জেল থেকে বা এইভাবে মুক্ত করে দেওয়াতে একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো তত্ত্বাবধায়ক সরকার। তার ফলে হবে কি, যে এখন ট্রেড ইউনিয়ন যারা আছে, গার্মেন্টস হোক, সড়ক পরিবহন হোক, সরকারি কর্মচারী পরিষদ যাই হোক না কেন, তারা চিন্তা করবে আরে ভালোই তো, আন্দোলন করলেই যদি আইন থেকে বাঁচা যায়, আন্দোলন করলেই যদি কুকর্মের কোন শাস্তি মাথায় পেতে না নিতে হয়, আন্দোলন করি। ওই জাতীয় একটা প্রবণতা আছে, যখনই নাকি তারা আইনের মাধ্যমে না পড়ে বা কোনো নিয়মের মাধ্যমে না পড়ে, তখনই তারা চেষ্টা করে একটা আন্দোলনে যাওয়া। আর উল্টা দিকে সরকারও বারবার যদি নাকি এইভাবে একটা বিচারকে ক্ষমাশীল করে দেন, তাহলে তো এই যে শহরে স্বাভাবিক কিছু না। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান এগেইন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আইনের শাসন থাকা উচিত বাংলাদেশে, যেহেতু কোর্ট সিস্টেম বাংলাদেশের
প্রশাসন থেকে আলাদা করা হয়েছে বলে তারা দাবি করছে, সেখানে কোর্টে একটা রায় দিলে চট করে প্রেসিডেন্ট যদি ক্ষমা করে দেন আর নতুন নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেন, তাহলে আইনের শাসন কতটা চলবে এটা আমিও খুব সন্দিহান। কারণ যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিছু অধিকার এক্সট্রা থাকতে পারে, তারা শিক্ষিত জন, আর শিক্ষকদেরও কিছু প্রিভিলেজ সোসাইটিতে আছে, তাই বলে তাদের আইনের শাসনের ঊর্ধ্বে রাখা, তারা অন্যায় করলে তাদের বিচারের পরে যে ছেড়ে দেওয়া, বিচারের উপরে তোয়াক্কা না করে, এগুলো সবই একটা খারাপ এক্সাম্পল সৃষ্টি করবে। কাজে আমরা মনে করি যে সরকারের উচিত ছিল শিক্ষকদের এইভাবে ছেড়ে না দিয়ে একটা বিকল্প রাস্তা বের করা, এদের শাস্তি রিডিউস করতে পারতো। তাদের 2 বছর শাস্তি হয়েছে, সেখানে হয়তো 6 মাস 8 মাস শাস্তি দিয়ে এক্সাম্পল সৃষ্টি করতে হতো। এক্সাম্পল যদি সৃষ্টি করা না হয়, তাহলে দেশে 2টা গভর্নমেন্ট চলবে। একটা গভর্নমেন্ট হলো সরকার, আমাদের আজকে রাষ্ট্রপ্রধান চালাচ্ছে নিয়াজউদ্দিন, আর একটা গভর্নমেন্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয় গভর্নমেন্ট। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গভর্নমেন্টই অনেক কিছু নিয়ন্ত্রণ করবেন, তাদের ইচ্ছা মতো না হলেও শিক্ষকরা ছাত্রদের উস্কিয়ে দেবে, ছাত্ররাও আন্দোলনে নেমে সরকারকে পতন করানোর চেষ্টা করবে। এই 2টা উদাহরণই ভালো না। আমরা অতীতে দেখেছি বিএনপি এটা করেছে, তাদের নিজস্ব ছাত্র বাহিনী দিয়ে তারা চেষ্টা করছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগ করেছে বিএনপি ধ্বংস করার জন্য। এই সরকার আমার মনে হয় আবার সেদিকে যাচ্ছে। আমরা আশা করবো বাংলাদেশ সরকার যেন বিষয়টা আবার বিবেচনা করেন যে এখানে চট করে আইনের ঊর্ধ্বে কাউকে না ঠেলে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আচ্ছা, আমি বাংলাদেশ ভাইদেরকে বলতে চাচ্ছি যে আমি নতুন একটা টেলিফোন কমিশন বিজনেস স্টার্ট করেছি, এটার নাম dialglobal.us। আপনারা সবাই বাংলাদেশের 6 সেন্টে ঢাকা এবং ল্যান্ডলাইন এবং মোবাইল লাইনে ফোন করতে পারবেন। এটা নতুন প্রযুক্তির একটা নতুন টেকনোলজি, এবং বাসার থেকে সেলফোন থেকে এবং এনাদার সেলফোন 3টা ফোন দিয়ে আপনি ঢাকা, চিটাগং, ল্যান্ডলাইন এবং মোবাইল ফোন করতে পারবেন। আশা করি আপনারা আমাকে আমার এই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা আমাদের টেলিফোন নাম্বারটা বলুন। আমার টেলিফোন নাম্বারটা হলো 8184689868 এবং অফিসের নাম্বার হলো 2102508। আপনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশে 6 সেন্ট করে যে কেউ টেলিফোন করতে পারবে তার বাসার থেকে, এটি আপনি বলতে চাচ্ছেন? শুধু কি ঢাকায় নাকি ঢাকার বাইরেও এটা টেলিফোন করতে পারবো 6 সেন্ট করে? অল ওভার দ্য বাংলাদেশ আপনি করতে পারবেন, মোবাইল এবং ল্যান্ডলাইনে। ও, তাহলে আপনার যে চিটাগাং বা খুলনা, রাজশাহী সব জায়গায় 6 সেন্ট করে? জি, 6 সেন্ট করে অল ওভার দ্য বাংলাদেশ, এবং এটাতে কোনো ট্যাক্স অ্যাড হচ্ছে না, এবং এটা ডাইরেক্ট লাইন, ভেরি ক্লিয়ার ভয়েস। এটা কি করে আপনি এত সস্তা দিতে পারতেছেন 6 সেন্ট করে সমস্ত বাংলাদেশে? এই জন্য দিতে পারতেছি যে এটা মানে কম্পিটিটিভ মার্কেট, কিন্তু 6 সেন্টে রাইট নাও সবাই দিচ্ছে, না হলো 7 সেন্ট 8 সেন্ট, কিন্তু আমি 6 সেন্টে সবাইকে দিতে চাচ্ছি। এই জন্য যে সবাই আমাকে লক করে আমার বিজনেসটাকে যদি এগিয়ে দেন, তাহলে 6 সেন্টে আমার এবং সবারই এটা লাভ হবে, এবং আমি মনে করি যে 6 সেন্ট ইজ এ রিজনেবল প্রাইস। আমরা জানি কলিং কার্ড দিয়ে মানুষের কল করে বলা থাকে 4 সেন্ট 5 সেন্ট, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে অনেক বেশি পড়ে যায়, কারণ ওরা টাইম কাটে, আবার অনেক সময় লাইন পাওয়া যায় না। এই সমস্ত সমস্যা আপনার লাইনে আছে কি? কলিং কার্ডের সঙ্গে এটা তুলনা হয় না, এই জন্য বিকজ কলিং কার্ডে আপনার কানেকশন ফি এবং মিনিট কাটে ফেলে অনেক, এবং কলিং কার্ডে কেউ যদি $5 কিনে এবং সে যদি দেখে যে ওটাতে 3 ঘন্টা বলে এবং 2 ঘন্টা বলে, হোয়াট এভার দ্যাট, বাট হি নেভার গেট দ্য টাইম। এইটাতে আপনি আপনার লগ করে আপনার কল দেখতে পারবেন, কতক্ষণ মিনিট করেছেন আপনি, এবং এটা অনলাইন ইউ ক্যান সি। আপনার কানেকশন ফি কত? কোনো কানেকশন ফি নাই এবং কোনো এক্সপায়ারেশন ডেট নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন 6 সেন্ট ঢাকা কথা বলবে, কোনো কানেকশন ফি নাই, কোনো এক্সপায়ারেশন ডেট নাই, যে কোনো সময় টেলিফোন নিজের ঘর থেকে টেলিফোন তুলে, মোবাইল ফোন থেকে টেলিফোন তুলেই ঢাকায় 6 সেন্ট দিয়ে কথা বলবে। আপনি শিওর? আর কোনো হাই হিডেন চার্জ নাই? হিডেন চার্জ, देयर इज नो गिमिक। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। ওকে, বাই।